হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুনভাবে ইলেক্টেড হওয়ার পর নতুন ইমিগ্রেশন পরিকল্পনা ঘোষণা করেছেন তার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মাধ্যমে, আরসিসির মাধ্যমে। ইউজুয়ালি যেটা হয় যে প্রত্যেক বছরই কিন্তু কানাডা সরকার পরবর্তী সময়ের জন্য একটা বাজেট পেশ করেন। অর্থনৈতিক বাজেট যেভাবে পেশ করা হয় তেমনি কানাডাতে ইমিগ্রেশন নিয়ে বাজেট পেশ করা হয় বা বাজেট পরিকল্পনা নেওয়া হয় যে কোন কোন সেক্টরে কী পরিমাণে এখানে এন্ট্রি করানো হবে, কোন ধরনের ভিসা দেওয়া হবে। তো যেহেতু প্রধানমন্ত্রী নতুনভাবে এখানে নির্বাচিত হয়েছেন, তার যে নতুন মন্ত্রিসভা সেখানে পর্যালোচনা করে এখানে মেইনলি ভূমিকা রাখে ইমিগ্রেশন মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এই দুইজনের ভূমিকাটা এখানে মুখ্য থাকে। তো মার্ক কার্নি আগের পরিকল্পনার সাথে বেশ কিছু পরিবর্তন করে অনেকগুলো নতুন আঙ্গিকে এখানে কিছুটা পরিবর্তন করার চেষ্টা করেছেন। তো সব কিছু মিলে মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো। আজকের আলোচনাটি অবশ্যই একটু লম্বা হবে, কারণ এখানে সবগুলো বিষয় তুলে ধরা হবে এবং আপনারা যারা কানাডার বাইরে এবং কানাডার ভিতর থেকে শুনতেছেন, এই বিষয়গুলো জেনে রাখা ভালো যে কোন সেক্টরগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে, তার আলোকে আপনি নিজেদের পরিকল্পনা সাজানো, নিজেদের অ্যাক্টিভিটিসগুলো যদি সাজাতে পারেন, তাহলে কানাডাতে ইমিগ্রেন্ট হিসেবে আসার স্বপ্নটা বাস্তবায়ন করাটা অনেকটা সহজ হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে এখানে টিকে থাকাটা। তো আশা করছি আমাদের সাথে পুরো আলোচনাটি ধৈর্য ধরে শুনবেন। কেউ যদি অধৈর্য হন, মনে করেন যে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তাহলে নিজ দায়িত্বে স্কিপ করে যাবেন, কিন্তু কোনো ব্যাড কমেন্টস করবেন না। কারণ হচ্ছে এখানে সবগুলো স্টেপ আমরা বোঝানোর চেষ্টা করব। শুধুমাত্র কিছু কথা বললাম সেটা হলে আসলে হবে না, অনেক কিছু বোঝার গ্যাপ থেকে যায়। আরসিসি আনভেলস কানাডাস 2025 to 2026 ইমিগ্রেশন প্ল্যান অ্যান্ড কি প্রায়োরিটিস। তো এই যে ইমিগ্রেশন পরিকল্পনা, সেখানে অলরেডি 25 সালে অর্ধেক তো আমরা পার করে ফেলেছি, বাকি সময়টুকু এবং 26 সালটা পুরোই আমাদের সাথে আছে, আমাদের সামনে আছে। তো এখানে কি প্রায়োরিটিগুলো আমরা বুঝতে পারলে তার আলোকে আমরা এখানে উদ্যোগ নিতে পারবো। এখানে মূলত 20 জুন 2025 ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আইআরসিসি ডিপার্টমেন্ট তারা 20টা ডিপার্টমেন্টাল প্ল্যান পেশ করে, এই রোড ম্যাপ এখানে উত্থাপন করা হয়। তো এই সব কিছু মিলিয়ে এটা একটা পর্যায়ে আসার পরে মূলত এই তথ্যগুলো প্রকাশিত হয়েছে। দিস কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি ইনলিস্ট দি ডিপার্টমেন্টস প্রায়োরিটিজ অ্যান্ড প্ল্যান্স টু অ্যাচিভ দেম বাই অ্যাড্রেসিং প্রেজিং ডোমেস্টিক চ্যালেঞ্জেস সাচ এস হাউজিং শর্টেজেস, ইনফ্রাস্ট্রাকচার স্ট্রেন। তো কানাডার উইকনেস এবং স্ট্রেংথ এই সব কিছুর আলোকে যা প্রয়োজন সেটাকেই প্রায়োরিটি দিয়ে মূলত তাদের ইমিগ্রেশন প্ল্যানটা, উইথ বোর্ড রিফর্মস টু ভিসা প্রসেস, পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়ে, সিটিজেনশিপ প্রোগ্রাম and passport service, this department plans is poised to reshape Canada's future. তো যেটাতে প্রায়োরিটি দেওয়া দরকার সেটাকে সেভাবে গুরুত্ব দিয়ে তারা এই প্ল্যানটা সাজিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাইলাইটস অফ 2025 to 2026 ডিপার্টমেন্টাল প্ল্যান। Canada's immigration system is at turning point. Departmental plan respond to a world in flux marked by economic recovery, geopolitical tensions and domestic pressure like housing affordability. তো এখানে কি হাইলাইটসের মধ্যে রয়েছে টেম্পোরারি রেসিডেন্ট টার্গেট, এরপরে এক্সপ্রেস এন্ট্রি ফোকাস। টেম্পোরারি রেসিডেন্ট টার্গেটের ক্ষেত্রে বলা হচ্ছে হিস্টোরিক মুভ টু কন্টিনিউ উইথ ক্যাপিং টেম্পোরারি রেসিডেন্ট অ্যারাইভালস। তো আগে সাধারণত কি করা হতো, টেম্পোরারি ভিসা নিয়ে বিশেষ করে ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, ভিজিটর যারা আসতো তাদের কোনো ক্যাপ বা কোটা ছিল না। এখন এক্ষেত্রেও তারা কোটা চালু করেছে গত বছর থেকে, এই বছরও কোটা ডিক্লেয়ার করেছে কার্নির গভর্নমেন্ট। এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ফোকাস প্রায়োরিটাইজিং দি ক্যাটাগরিজ লাইক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দি ফিল্ডস হেলথ কেয়ার, সোশ্যাল সার্ভিস, ট্রেডস এবং এডুকেশন। বিশেষ সেক্টরগুলোকে ফোকাস করে এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলো অনুষ্ঠিত হবে পরবর্তী সময়ে, সে বিষয়টিকেও ইনশিওর করা হয়েছে। রিফিউজি এবং হিউম্যানিটেরিয়ান কমিটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে এক্সপ্যান্ডিং রিসেটেলমেন্ট প্রোগ্রামস অ্যান্ড মডার্নাইজিং অ্যাসাইলাম প্রসেস। সিটিজেনশিপ এবং পাসপোর্ট মডার্নাইজেশনের ক্ষেত্রে বলা হচ্ছে স্ট্রিমলাইন সার্ভিস টু এনহ্যান্স অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড গ্লোবাল মোবিলিটি। তো এবার আমরা বিষয়গুলোকে আরও খোলাসা করব আপনাদের সামনে। কোর রেসপন্সিবিলিটি 1, ভিজিটর, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড টেম্পোরারি ওয়ার্কার্স, a sustainable approach to temporary resident. Canada temporary resident programs encompasses visitor
international student and temporary workers have long fueled economic growth and cultural diversity. তো যেটা একটু আগে বললাম যে টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে তিনটা ক্যাটাগরি পড়ে। তো এই ক্ষেত্রে কানাডার যে প্ল্যান সেটা আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। 2025 সালে তারা টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে সুযোগ দিবে 6,73,650 নিউ টেম্পোরারি রেসিডেন্ট অ্যারাইভালস। তো 2025 সালে যেহেতু অর্ধেক সময় চলে গেছে, বাকি সময়ে এখানে ভিসা রেশিওগুলো একটু বাড়াটাই স্বাভাবিক, যেহেতু এখানে 6,73,650 এই সংখ্যাটা হবে কি ভিজিটর, ওয়ার্কার এবং স্টুডেন্ট। 2026 সালে এইটা 1 লক্ষেরও বেশি কমতেছে, এখানে 1.5 লক্ষ কমে যাচ্ছে, এখানে 5,16,600 অ্যারাইভালের সুযোগ দিবে। এরপরে 2027 সালে 5,43,000 অ্যারাইভালের সুযোগ দেবে। তো 2025 সালেই কিন্তু এখানে আপনাদের অ্যারাইভালের সুযোগটা বেশি তুলনামূলক। নতুন ইমিগ্রেশন মিনিস্টার লিনা তিনি একটি কোটেশন দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন, ইমিগ্রেশন হ্যাজ অলওয়েজ বিন অ্যান ইকোনমিক অ্যাডভান্টেজ টু কানাডা অ্যান্ড উইথ দ্যাট কামস এ রেসপন্সিবিলিটি টু মেনটেন এ সাস্টেনেবল immigration level consistent with our country's community and service capacity. তো এখানে যে টার্গেটগুলো আসতেছে দেখলেন আপনারা, সেই টার্গেটের মধ্যে কারা কারা। দিস টার্গেট ফোকাস অন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, টেম্পোরারি ওয়ার্কার, এক্সক্লুডিং শর্ট টার্ম ভিজিটর। যারা শর্ট টার্ম ভিজিটর হিসেবে আসতেছেন তারা অবশ্যই এটার মধ্যে ইনক্লুড না, যেটা বুঝলাম। শর্ট টার্ম ভিজিটর্স ইনক্লুড দোজ উইথ টেম্পোরারি রেসিডেন্ট ভিসাস অর ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন and seasonal workers who are not counted in Statistics Canada's year-end population estimates. The background include, এখানে আমরা ব্রেকডাউনের মধ্যে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আগামী 3 বছরে 3,05,900 হারে প্রত্যেক বছরে 3,05,900 স্টুডেন্টরা এখানে ভিসা পাবেন, রিফ্লেক্টিং এ কন্ট্রোল ইনটেক টু ব্যালেন্স এডুকেশনাল অপরচুনিটিস উইথ রিসোর্স অ্যাভেলেবিলিটি। এরপর ওয়ার্কারদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে আগামী 3 বছর 25, 26, 27 সালে এখানে 82,000 করে ওয়ার্কারদের অ্যানুয়ালি সুযোগ দেওয়া হবে, টার্গেটিং ইসেনশিয়াল সেক্টর, বিশেষ করে এগ্রিকালচার, হেলথ কেয়ার সেক্টরে বেশি সুযোগ দেওয়া হবে। ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের মাধ্যমে এই 2025 সালে 2,85,750 জন ওয়ার্কারকে সুযোগ দেওয়া হবে। এরপরে 2026 সালে 1,28,700 এবং 27 সালে 1,55,700 ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে। এলো অবস্থা। এবার আমরা আসি ভিজিটর স্ট্রিমলাইনিং এন্ট্রি ফর জেনুইন ভিজিটর্স। এখানে ভিজিটর ভিসায় যারা আসবেন তাদের ক্ষেত্রে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। ফ্যাসিলিটেটিং ট্রাভেল while maintaining system integrity is a cornerstone of IRCC strategy. Extended electronic authorization, কানাডা গভর্নমেন্ট একটি নতুন উদ্যোগ নিয়েছে, সেটা হলো যে আগে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে যে সংখ্যা ছিল, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রির যারা সিটিজেন তারা কিন্তু কানাডার ভিজিটর ভিসা আবেদন করতে চাইলে ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে খুব স্বল্প সময়ের মধ্যে আবেদন করতে পারেন। তো এখানে আগে যে সংখ্যা ছিল সেই জায়গাতে কান্ট্রির সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, 67টি কান্ট্রি করা হয়েছে। এই 67টি কান্ট্রির তালিকা এখন আমরা পাইনি, এটা আমরা পেলে অবশ্যই আপনাদেরকে ডিসক্লোজ করব। সেক্ষেত্রে আমরা দেখে নেবেন যে এই 67টি কান্ট্রির মধ্যে আপনার কান্ট্রি আছে কিনা, যদি থাকে তাহলে তো সোনায় সোহাগা, আপনাদের জন্য ভিসা পেতে খুবই সহজ হবে তখন। আর যাদের 67টি কান্ট্রির বাইরে তাদের অবশ্যই ফর্মাল ওয়েতে ভিসার আবেদন করতে হবে, সেগুলো যাচাই বাছাই করে তারা এখানে আবেদনের ভিসার সুযোগ দেবে। This simplifies access for low risk travelers, boosting tourism and বিজনেস এক্সচেঞ্জ। তো বুঝতে পারতেছেন তো যে ভিজিটর হিসেবে ট্যুরিজম ইন্ডাস্ট্রিগুলোতে দাফিয়ে বেড়াচ্ছে কিন্তু এই 67টি কান্ট্রি সিটিজেনগুলোই। তো এই হলো অবস্থা। ভিসা ইন্টিগ্রিটি মেজার্স, তো এখানে কানাডা গভর্নমেন্ট আরসির অফিসারদের ট্রেনিং সিস্টেমগুলো বাড়াচ্ছে। এরপর ফ্রড ডিটেকশনের জন্য তারা বিশেষ পদ্ধতি অবলম্বন করতেছে, অটোমেশন সিস্টেমগুলো বাড়ানো হচ্ছে, এআই সিস্টেমগুলো বাড়ানো হচ্ছে। এর ফলে রিসেন্ট টাইমে 61% ভিসা রিফিউজাল বেড়ে গেছে। বিশেষ করে হাই রিস্ক কান্ট্রি যেগুলো, যে সমস্ত কান্ট্রি থেকে এসে এখানে মানুষজন থেকে যায় বা এখানে অ্যাসাইলাম করে বেশি, সেই সমস্ত কান্ট্রি ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা অনেক যাচাই বাছাই করে দেখতেছে। দিস ইনশিওরস দ্যাট অনলি জেনুইন ভিজিটর ইন্টার প্রোটেক্টিং কানাডাস বর্ডার্স হোয়াইল মেইনটেইনিং ওপেননেস। তো যারা জেনুইন ভিজিটর হিসেবে আসবেন তাদের ক্ষেত্রে কোনো ভয়ের আশঙ্কা নেই, সেগুলো যাচাই বাছাই করে তাদেরকে সুযোগগুলো দেওয়া হবে ইনশাল্লাহ। কনসালটেন্ট গভর্নেন্স, এখানে আগে কানাডাতে অনেক ফ্রড কনসালটেন্টরা নানানভাবে আরসিসির
লাইসেন্স থাকার পরে অনেকে অনেক ধরনের ফ্রড কাজের সাথে যুক্ত, এই জন্য এই জায়গাতেও কানাডা গভর্নমেন্ট অনেক হার্ডশিপ আরোপ করতেছে, কমপ্লেন্স সিস্টেমগুলো বাড়াচ্ছে। সাপোর্টিং ক্রাইসিস অ্যাফেক্টেড ট্রাভেলার্স, Canada continues to lead in humanitarian support, expanding travel document processing for individuals affected by crisis in regions like Gaza and Sudan. এখানে আরও কিছু বিষয় আছে, স্কিপ করতেছি। এখানে বেশ কিছু সেক্টরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে নতুন করে। প্রায়োরিটাইজিং ইসেনশিয়াল সেক্টর, দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম উইল প্রায়োরিটাইজ অ্যাপ্লিকেশনস ইন এগ্রিকালচার, ফুড প্রসেসিং, হেলথ কেয়ার and technology, aligning with Canada's tech strategy. This ensures that critical industries have the talent needed to compete globally. New agricultural labor stream. In collaboration with Employment and Social Development Canada, IRCC is developing a sector-specific work permit for agriculture and fish processing, alongside expanded agreements with partner countries like Mexico and Guatemala. International trade agreement. Canada is negotiating labor mobility pathway with ASEAN nations and CPTPP candidates, including Indonesia, Ecuador. These agreements will facilitate the entry of skilled workers, enhancing trade and innovation. Employer compliance বাড়ানো হচ্ছে। The IMP's compliance regime ensures fair working conditions with inspections to prevent program misuse and promote workplace safety. এবার আসি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে একটা ইফেক্ট কানাডার উপরে, ব্যালেন্সিং অপরচুনিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মাধ্যমে কানাডা গভর্নমেন্ট বছরে কত আয় করে জানেন আপনি? 22 বিলিয়ন কানাডিয়ান ডলার। 22 বিলিয়ন কানাডিয়ান ডলার আয় করে বললে ভুল হবে, এখানে মানে টোটাল রেভিনিউ হয়, এখানে তো আরও খরচ টরচ আছে, তো সেটাও তো কম না। Contribute over 22 billion annually to Canada's economy, supporting jobs and innovation. However, rapid growth has strained resource, prompting target reforms. Study permit ক্যাপের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে, an intake cap on most study permit application ensures sustainable growth, balancing educational access with housing and service capacity. Cost of living adjustment, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্টুডেন্ট ভাই বোন যারা শুনছেন, যদি শুনে থাকেন এই কথাগুলো খেয়াল করবেন, বিশেষ করে যারা নতুন আসবেন কানাডাতে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাতে। 2024 সালে কানাডা গভর্নমেন্ট ঘোষণা করে যে আগে অ্যাকোমোডেশন খরচ যা দেখাতে হতো তার থেকে ডাবল করে 20,635 কানাডিয়ান ডলার দেখানোর একটা বিষয় চালু করা হয়েছে। এখন তারা বলতেছে যেহেতু ওভারঅল খরচ বাড়তেছে প্রত্যেক বছর এই জন্যে এই অ্যাকোমোডেশন খরচটাও তারা গ্রাজুয়ালি ইনক্রিজ করবে, তবে ডাবল করবে না, অবশ্যই একটু করে করবে। যত পার্সেন্ট আপনার ইনফ্লেশন বা খরচ ওভারঅল বেড়ে যাচ্ছে সে হারে লিভিং কস্ট ইনশিওরিং স্টুডেন্টস আর ফিনান্সিয়ালি প্রিপার্ড, তো এগুলোর মাধ্যমে মূলত স্টুডেন্ট যে আসলে ক্যাপাবল সেগুলোকে ইনশিওর করা হবে। এরপরে ফ্রাঙ্কোফোন স্টুডেন্ট পাইলট বা নতুন একটি প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন। কুইবেক প্রভিন্সের বাইরে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে কানাডা গভর্নমেন্ট বিশেষ একটি প্রোগ্রাম চালু করতেছে। দি ফ্রাঙ্কোফোন মাইনরিটি কমিউনিটিজ স্টুডেন্ট প্রোগ্রাম পাইলট প্রোগ্রাম উইল ওয়েলকাম ইটস শর্ট ফার্স্ট কোহর্ট ইন 2025, supporting French speaking student and enhancing francophone communities outside Quebec. তো এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা যদি শিখে আসতে পারেন আপনি কানাডাতে, তাহলে অনেক ধরনের সুযোগ পাবেন। একদিকে আপনাদের জন্য আলাদা একটা স্টুডেন্টদের জন্যই কমিউনিটি পাইলট করা হচ্ছে। এরপরে আপনার এখানে পিআরের প্রোগ্রামের সুযোগ আছে। ফ্রেঞ্চ যদি অনলাইনে শিখতে চান আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব আমাদের গ্লোবাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মাধ্যমে। আমরা আপনাদের জন্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের একটি পার্টনার হিসেবে কাজ করতেছি বর্তমানে, সেটা আইএলটিএস হোক, জিআরই হোক, জিম্যাট হোক, কিংবা আপনার ডিলিঙ্গো হোক। একদম অল্প খরচে আপনি অনলাইনে এই কোর্সগুলো করতে পারবেন। যদি আপনাদের হেল্প লাগে অবশ্যই আপনারা নক দেবেন। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট রিফর্মস, আইআরসিসি আপডেটেড পিজিডব্লিউপি এলিজিবল ফিল্ডস। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের এলিজিবিলিটি পরিবর্তন করা হচ্ছে, আপডেট করা হচ্ছে। এগুলো জানবেন শীঘ্রই কী আপডেট আসতেছে। শুধু এতটুকু জানেন যে এখানে পরিবর্তন আসতেছে। টু অ্যালাইন উইথ লেবার মার্কেট নিডস, প্রায়োরিটাইজিং সেক্টর হেলথ কেয়ার, কনস্ট্রাকশন স্টেম। Spousal work permit, revised eligibility for spousal open work permit will attract talent while addressing labor shortages in high demand sectors. এরপরে হচ্ছে co-responsibility to immigrant and refugee selection and integration. এবার পার্মানেন্ট রেসিডেন্স অ্যাডমিশনের ক্ষেত্রে কানাডা গভর্নমেন্টের যে প্ল্যান সেটা হচ্ছে reduce permanent resident admission to ease pressure on housing and infrastructure.
এক্ষেত্রে আগের গভর্নমেন্ট ট্রুডো গভর্নমেন্ট থাকাকালে যে প্ল্যান ছিল সেটাই বহাল আছে। 2025-এ 3,95,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে। এরপরে 26-এ 3,80,000 এবং 27-এ 3,65,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে। বাই 2027 দি প্ল্যান অ্যালোকেট, এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল এই যে ভিসাগুলো ইস্যু হবে অ্যানুয়ালি, সেটা 62% ভিসা ইস্যু করা হবে ইকোনমিক ক্যাটাগরিতে। ইকোনমিক ক্যাটাগরিগুলো কী কী? ইকোনমিক ক্যাটাগরি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, এরপরে হচ্ছে রুরাল অ্যান্ড নর্দার্ন কমিউনিটি প্রোগ্রাম, এরপরে আপনাদের আরও যেগুলো প্রোগ্রাম আছে যেমন বিজনেস মাইগ্রেশন, স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম, এগুলো সব ইকোনমিক মাইগ্রেশন। এগুলোর মাধ্যমে 62% ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে। 22% ইস্যু করবে তারা ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে, বিশেষ করে স্পাউজাল স্পন্সরশিপ এবং প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সরশিপের মাধ্যমে। 15% তারা ইস্যু করবে রিফিউজি কেসের মাধ্যমে, প্রোটেক্টেড পারসন হিসেবে বা হিউম্যানিটেরিয়ান ভ্যালুজের মাধ্যমে। আর 1.2% হলো হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট অ্যাডমিশনের মাধ্যমে। এই হলো অবস্থা। ওভার 40%-এর বেশি তারা এখানে পিআরগুলো কনভার্ট করবে কোথা থেকে? যারা অলরেডি কানাডাতে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা শেষ করে এখানে ওয়ার্কার হিসেবে আছেন তাদের মধ্যে থেকে 40% তারা এখানে কনভার্ট করবে অটোমেটিক্যালি ইনসাইড কানাডা থেকে। অটোমেটিক্যালি না, প্রোগ্রামের মাধ্যমে, অবশ্যই এলিজিবিলিটির মাধ্যমে, কিন্তু এটা কোটাটা হচ্ছে 40%, মিনিমাম 40%। এক্সপ্রেস এন্ট্রি টার্গেটিং ইন ডিম্যান্ড স্কিল। তো সামনের এক্সপ্রেস এন্ট্রিগুলোতে এখানে যে সেক্টরগুলো বেশি প্রায়োরিটি পাবে সেগুলো দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি বেস সিলেকশনের ক্ষেত্রে স্ট্রং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিল সাপোর্টিং ফ্রাঙ্কোফোন ইমিগ্রেশন গোলস। আমি আবারও বলছি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে যদি ফোকাস করে আপনি সব কিছু শিখতে থাকেন তাহলে এটা আপনার জন্য ব্যাপক হেল্পফুল হবে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অনলাইনে শেখার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ওয়ার্ল্ড ক্লাস স্টাইলে আপনাদেরকে এখানে লিসেন দেওয়ার জন্য আমরা গ্লোবাল পার্টনার হিসেবে আপনাদেরকে সেটার সাথে যুক্ত করে দেবো ইনশাল্লাহ। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন হেলথ কেয়ার, সোশ্যাল সার্ভিস, ট্রেড, এডুকেশন। যাদের এই হেলথ কেয়ার, সোশ্যাল সার্ভিস, ট্রেড, এডুকেশনে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারা এক্সপ্রেস এন্ট্রিতে বিশেষ প্রায়োরিটি পাবে। দি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস will focus on temporary resident in skill occupations, ensuring strong employment outcomes and above average earnings. Regional and business immigration. IRCC is targeting entrepreneurs and regional labor needs. Startup visa, self-employed programs, এগুলোর মাধ্যমে বিজনেসম্যানরা সুযোগ পাবেন। These programs attract wealth creating entrepreneurs with enhanced client satisfaction measures in 2025, such as reduced application intake and prioritized processing. Provincial nominee program. The PNP will transition more temporary resident to permanent residency with a temporary public policy extending work permits for up to 2 years for PNP candidates. Atlantic Immigration Program. This program encourages settlement in Atlantic Canada, addressing labor shortage in less populated regions. এই প্রোগ্রামটা বহাল থাকবে, এটা ক্লোজ হচ্ছে না, বছরে 5,000 ব্যক্তিদের সুযোগ দেওয়া হবে। ফ্যামিলি রিউনিফিকেশন, রিফিউজি রিসেটেলমেন্ট। IRCC will simplify online content, improve processing times for overseas spousal child application and enhance wait time communication. রিফিউজিস রিসেটেলমেন্টের ক্ষেত্রে আপনারা দেখুন ভালো করে যে এখানে বছরে কোটা হচ্ছে 12,000। Canada will resettle 12,000 refugees annually from Africa, the Middle East and Asia Pacific. তো এখানে তিনটা মহাদেশ থেকে নিবে 12,000, বা আবারও খেয়াল করুন ভালো করে, আফ্রিকা, মিডল ইস্ট এবং এশিয়া প্যাসিফিক। আর 4,000 নিবে হচ্ছে আমেরিকা থেকে 2028 সালের মধ্যে। দি প্রাইভেট স্পন্সরশিপ অফ রিফিউজি প্রোগ্রাম উইল পজ সার্টেন stream until December 2025 to manage backlogs. প্রাইভেট রিফিউজি প্রোগ্রামটা বন্ধ থাকবে পুরো 2025 সাল পর্যন্ত। তো এখানে কিন্তু 2028 সাল পর্যন্ত এই কোটাগুলো দিছে। তো আপনারা খেয়াল করে দেখুন যে লক্ষ লক্ষ ব্যক্তিরা রিফিউজি ক্লেম করে, কিন্তু তাদের কোটা কত কম। তার মানে ম্যাক্সিমামই এখানে তারা এখানে সুযোগ পাবে না। যারা প্রকৃতপক্ষেই নিডি বা যারা ব্যাকগ্রাউন্ড দেখাতে পারবে তারা এখানে সুযোগগুলো পাবে। ফ্রাঙ্কোফোন ইমিগ্রেশনে আবারও চলে আসলো এটা। আমি বারবারই আপনাদেরকে বলতেছি যে ফ্রাঙ্কোফোন মানে হচ্ছে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস। RCC aims to 8.5% permanent resident admission to be French speaking in 2025, supported by a new economic program and express entry category based selection. Asylum system modernization. The Canada government $1.1 billion খরচ করতেছে এই অ্যাসাইলাম সিস্টেমটাকে স্ট্রং করার জন্য। টেকনোলজি ইনভেস্টমেন্ট ফর ফাস্টার প্রসেসিং, ইন্টারিম ফেডারেল হেলথ প্রোগ্রাম কভারেজ ফর রিফিউজি অ্যান্ড ক্লেমেন্টস, expanded interim housing associate program with reception centers and non-profit partnership.
Canada is advancing global migration goals through the Global Compact for Safe, Orderly, Regular Migration, the Global Compact on Refugees. Co-responsibility 3 সিটিজেনশিপ অ্যান্ড পাসপোর্ট। সিটিজেনশিপ এবং পাসপোর্টের ক্ষেত্রে তারা বলতেছে টোটাল পার্মানেন্ট রেসিডেন্সির 85%কে তারা সিটিজেনশিপে কনভার্ট হওয়ার সুযোগ দিবে। এই হলো অবস্থা। এক্সপেন্ডিং অ্যাপ্লিকেশন ফর মাইনর্স অ্যান্ড ফ্যামিলিজ, রিডিউসিং ব্যারিয়ার্স টু সিটিজেনশিপ, facilitating online knowledge test and language waves, making the process more accessible, incorporating indigenous knowledge keepers in citizenship ceremonies, supporting recognition with First Nation, Inuit and Métis people. তো এখানে আপনার সিটিজেনশিপ হওয়ার ক্ষেত্রে যে টেস্টগুলো হয় সেগুলোকে সহজ করবে। মডার্নাইজিং পাসপোর্ট সার্ভিসটাকে আরও স্ট্রং করা হবে, অনলাইন রিনিউয়াল ফ্যাসিলিটিসগুলো বাড়বে, অটোমেশন সিস্টেমগুলো আরও কার্যকরী হবে, গ্লোবাল অ্যাক্সেস সিস্টেমটা চালু হবে। দি পাসপোর্ট ইস্যুয়েন্স প্ল্যাটফর্ম উইল বি ডিপ্লয়েড অ্যাব্রোড, ইম্প্রুভিং সার্ভিস ফর ক্যানাডিয়ান ওভারসিজ। Canada participation in the International Civil Aviation Organization ICAO ensures compliance with global standard, facilitating international travels. তো আমরা আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না। বর্ডার ইমপ্লিকেশনস, হোয়াট দিস মিন ফর কানাডা অ্যান্ড ওয়ার্ল্ড, ইকোনমিক রিসাইলেন্স বাড়বে, সোশ্যাল কোহেশন বাড়বে, গ্লোবাল লিডারশিপের ক্ষেত্রে এখানে ভূমিকা রাখবে কানাডা এই প্রোগ্রামগুলোর মাধ্যমে। তো আলোচনা বেশ দীর্ঘায়িত হয়ে গেছে, এখানে শেষ করব। নতুন ইমিগ্রেশন মিনিস্টার দিবার একটা কোটেশন দিয়ে, we will work to reduce the share of temporary resident to 5% Canada's total population, and our economic immigration stream will focus on transitioning temporary workers in Canada to permanent residency. তো টেম্পোরারি ওয়ার্কারদেরকে সংখ্যা তারা কমাবে, এই পরিকল্পনার থেকে কানাডা গভর্নমেন্ট সরে আসেনি, এখন সেই পরিকল্পনার মধ্যে আছে। তো নতুন যে ইমিগ্রেশন পরিকল্পনা দেখলাম তার আলোকে যেখানে প্রায়োরিটি সেক্টর আছে সেগুলোর আলোকে আপনারা যদি নিজেদের গোলটাকে সেট করেন তাহলে কানাডাতে এসে পিআর হোল্ডার হওয়া, সিটিজেন হওয়া সহজ হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।